আজ উন্মোচিত হবে বহু বছরের লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্য। রহস্যময় অতিথির পরিচয় জানার সঙ্গে সঙ্গে অপেক্ষা করছে এক শিহরণ জাগানো পরিণতি। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। আর গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের আমি শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। চলো তাহলে। হঠাৎ চোখের সামনে একটা অলৌকিক দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় গুল মোহাম্মদ। আমরা প্রথম পর্বে এতটাই শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। একটা ছায়া ছায়া লোক দাঁড়িয়ে আছে, তার হাতে চকচক করছে একটা ধারালো ছোরা। লোকটা বিড়বিড় করে কী সব বলছে, তার কথার মধ্যে ফুটে উঠেছে প্রচণ্ড বিরক্তি আর নিদারুণ ঘৃণা। সহসা দেখলে মনে হয় পৃথিবীর সব কিছুর প্রতি লোকটা তীব্র আক্রোশ। যদি সময় ও সুযোগ থাকতো, যদি হাতে থাকতো ক্ষমতার চাবুক, তাহলে সে ছুরি দিয়ে হত্যা করত সমস্ত মানুষকে। অন্ধকারে ঝিলিক দিচ্ছে তার ইস্পাতের ছুরি। গুল মোহাম্মদের মনে হলো এক্ষুনি তাকেই বোধহয় মেরে ফেলবে লোকটা। সে চুপচাপ বসে আল্লাহর নাম জপ করতে থাকে। অনেকক্ষণ এইভাবে অদৃশ্য ছায়ার সাথে লড়াই করার পর হঠাৎই ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেয় লোকটা। মিলিয়ে যায় ছোঁড়া সমেত তার সমস্ত দেহ। গুল মোহাম্মদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সহকর্মীদের ডেকে কোনো লাভ হবে না সে জানে, কেননা এর আগে যতবারই এ ধরনের অভিজ্ঞতা তার হয়েছে, সে অবাক হয়ে দেখেছে সহকর্মীদের ডাকার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় রাতের ওই অজানা নৃশংস আগন্তুক। শঙ্কর চৌবে বা গুল মোহাম্মদের যে অভিজ্ঞতা হয়েছিল, এবার আমরা তার রহস্য উদ্ঘাটন করতে চলেছি। হাইকোর্টের অন্তরালে তার গড়ে ওঠার ইতিহাস আমাদের জানতে হবে, না হলে আমরা কেমনভাবে বুঝবো যে এই আদালতের বাতাসে কারা সুর করে কাঁদে। অনেক দিন আগে শহর কলকাতাতে স্থাপিত হয়েছিল মেয়র কোর্ট। তার আগে সেখানে ছিল টাউন জেল। এই জেলে একদা মহারাজ নন্দকুমার এবং ভারতের প্রথম সংবাদপত্রের সম্পাদক হিকি সাহেবকে কারারুদ্ধ করা হয়েছিল। সে যুগে জেলের অবস্থা কেমন ছিল তার বিবরণ আমরা পাই বিভিন্ন লেখকের বর্ণনা থেকে। সেই বর্ণনা পড়তে পড়তে চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। ব্রিটিশ কর্তৃপক্ষ জেলের সাধারণ কয়েদিদের ওপর অমানসিক অত্যাচার চালাতো। তাদের খেতে হতো এঁদো কুকুরের পচা জল। সামান্যতম সুখ সুবিধা তাদের দেয়া হতো না। মাঝে মধ্যেই কয়েদিরা এই অত্যাচার সহ করতে না পেরে মৃত্যুকে আলিঙ্গন করত। হতভাগ্য কয়েদিদের মৃতদেহ পুঁতে দেয়া হতো জেলের মাঠের এখানে ওখানে। অনেক সময় ভালো করে পোঁতাও হতো না। দেখা যেত শেয়াল বা কুকুর টেনে বের করছে সেই সব দেহ, আর কাঁচা মাংসের লোভে উড়ে এসে বসেছে শকুনের দল। হাইকোর্টের নিচে মাটির অন্ধকারে এইসব অভিশপ্ত কয়েদিদের আত্মা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। তাই বোধহয় মাঝে মধ্যে মধ্যরাতে তারা এভাবেই আমাদের চেতনার জগৎকে বিষাদ ঘন আর আতঙ্কিত করে দেয়। 1872 সালে ওয়াল্টার নামে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আজকের হাইকোর্ট ভবনটি গঠিত হয়েছিল। এটির আদল হলো বেলজিয়ামের টাউন হলের মতো। এখনও হাইকোর্টের একতলাতে একটি গড়াদ দেয়া ঘর দেখতে পাই। এটি ছিল আগেকার দিনের হাজতখানা। যে মানুষটিকে মধ্যরাতে দেখেছিল শঙ্কর চৌবে, তার নাম সাহেবী আলম মির্জা, ছদ্মনাম টাপিস। তিনি ছিলেন এক খ্যাতিমান উর্দু কবি, বুখারার সুলতানের সভাকবি।
1800 সালের 16ই ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি ভারত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উৎখাত করার জন্যে হায়দ্রাবাদের নিজাম নবাব শামসুর দৌল্লা এবং আফগানিস্তানের সুলতান জালান সাহেবের সঙ্গে ব্যাপক ষড়যন্ত্র করেছেন। সুপ্রিম কোর্টের কেস ডাইজেস্টে এই মামলার আনুপূর্বিক বিবরণ আছে। এই মানুষটি রাজনৈতিক পরিচিতি থাকতে বেশ কিছু সম্মান পেয়েছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে। তাকে সাধারণ কয়েদির মতো পোশাক পরে থাকতে হতো না। তিনি রাজকীয় পোশাক পরেই আদালতে আসতেন। খাপখোলা তরোয়ালের মতো ঝকঝকে ছিল তার চেহারা। মাথায় কমরঘি টুপি, গায়ে কনুই পর্যন্ত আধা আস্তিনের শালুকা বা ছোট কুর্তা, বুকের ওপর কাপড়ের বোতাম বা ফাঁস, নিচে নীল জামা, গায়ে গাঁট ছুঁই ছুঁই তঙ্গন হরির সরু বেডের পায়জামা। শুধু তাই নয়, তিনি সবসময় মাখতেন দামি বসরাই আতর। তার আতর পরীক্ষা করা হতো বিশেষভাবে, তারপরেই অনুমতি দেওয়া হতো। তার পক্ষে দুধে ব্রিটিশ ব্যারিস্টার লড়াই করেছিলেন। তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে টাপিস কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু শেষ রক্ষা হয়নি, কেননা ব্রিটিশ গুপ্তচর টাপিসের লেখা কয়েকটি চিঠির সন্ধান পায়। এগুলি লেখা হয়েছিল জৈনিক সৈয়দ আশরাফ আলীকে। বলা হয়েছিল তিনি যেন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্যে বিহারের প্রভাবশালী জমিদারদের সাথে যোগাযোগ করে। বিচারে টাপিসের শাস্তি হয়েছিল। বলা হয়েছিল অনুতপ্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন, না হলে তার ফাঁসি হবে। টাপিস ছিলেন জাতীয়তাবাদী তরুণ কবি। তার চোখে ছিল দেশের মুক্তির স্বপ্ন। তিনি অনুতপ্ত হতে পারেননি। তার ওপর অকথ্য অত্যাচার করা হয়। শেষ পর্যন্ত পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়ার আগের দিন পর্যন্ত এক ফোঁটা জল দেওয়া হয়নি তৃষ্ণার্ত টাপিসকে। তাহলে শঙ্কর চৌবে যার সাথে মধ্যরাতে মোলাকাত করে, যে জল চায় তার কাছে, সে কি তাহলে টাপিসের আত্মা? এবার গুল মোহাম্মদের দেখা ওই ভৌতিক কাহিনীর রহস্য আমাদের জানতে হবে। 1871 সালে 20 সেপ্টেম্বর বেলা 10টা হবে। জেল থেকে এক খুনের কেসের আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারের জন্যে। আদালতে গেটে আসতেই বন্দি দেখল চিফ জাস্টিস বিক্সটন। নরম্যান সিঁড়ি ভেঙে দোতলায় তার এজলাসে যাচ্ছেন। হঠাৎ পুলিশের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো সে, আর তার কোমরে লুকিয়ে রাখা ছোঁড়াটা বের করে বসিয়ে দিল জজ সাহেবের বুকে। পরদিন মারা গেলেন ওই জজ সাহেব। হাইকোর্টের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এইসব মধ্যরাতের আগন্তুকদের সকলেরই এমন ইতিহাস আছে। কখনো সেই ইতিহাস অশ্রুজল, কখনো বা প্রতিহিংসার আগুনে উত্তপ্ত। তাই যতদিন হাইকোর্ট থাকবে ততদিন বেঁচে থাকবে এইসব ভৌতিক অপচ্ছায়ারা এক অতীতের সাক্ষী হয়ে। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর শেষে বলবো, যারা প্রথম পর্বটা শোনোনি তারা একবার প্রথম পর্বটা শুনে নিও, তাহলে শেষ পর্বটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।